সানজিদা আপু, দয়া করে আমার মাথার চুলগুলো ছোট করে কেটে দিবে, অনেক ছোট করে, যেন হাত দিয়ে ধরা না যায়। দরকার হলে আমাকে ন্যাড়া বানিয়ে দাও আপু। আমি যখন আমার চুল ধরে আমার মাথায় অনেক ব্যথা লাগে আপু, আমি সহ্য করতে পারি না। ছেলেদের মতো করে চুলগুলো কেটে ছোট করে দিবে আমাকে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মাথার চুলের আগা কাটছিল সানজিদা। আকস্মিক রাইসার কথাটা কানে পৌঁছতেই কাঁচি ধরা হাতটা থমকে গেল, যেন এক মুহূর্তে সমস্ত রক্ত চলাচল স্তব্ধ হয়ে গেছে। ধীরে ধীরে আয়না থেকে দৃষ্টি সরিয়ে সে রাইসার দিকে ফিরে দাঁড়ালো। চোখের গভীরে জমাট বেঁধে থাকা অস্ফুট বেদনায় স্পষ্ট। ঠোঁট ছোড়া কাঁপতে কাঁপতে ফিসফিস করে উচ্চারণ করলো, তুই কি বলছিস রাইসা? রাইসা মূলত এক কাপ চা হাতে নিয়ে সানজিদার ঘরে ঢুকেছিল। চা দিয়ে নিঃশব্দে ফিরে যাওয়ার জন্য পা বাড়াতেই হঠাৎ তার দৃষ্টি আটকে গেল সানজিদার হাতে ধরা কাছির দিকে। আবেগের বাঁধ ভেঙে অজান্তেই কথাগুলো বেরিয়ে এলো তার ঠোঁট চিরে। সানজিদা কোনো উত্তর দিল না, শুধু নিঃশব্দে রাইসার হাতটা ধরে আয়নার সামনে বসিয়ে দিল। মাথা থেকে ওড়নাটা সরিয়ে আঙ্গুলের আলতো ছোঁয়ায় খুলে দিল খোপা। মুহূর্তেই মাথা ভর্তি দ্বিগল কেশ ঝর্ণার মতো নেমে এলো, মেঝে ছুঁয়ে ছড়িয়ে পড়লো চারিদিকে। নিয়তির খাতায় সুখের অংশটুকু হয়তো তার নামে লেখা ছিল না, তবু খোদা তাকে কৃপণতা করেননি এই কেশের বেলায়। মাথা ভরে দিয়েছেন অফুরন্ত কেশ। কি অপার মহিমা তার! যে মাথায় স্নেহ ভরা হাত রাখার কেউ নেই, সেই মাথাকেই যেন আরো ভারী করে দিয়েছেন এত দীর্ঘ কেশের বোঝায়। কখনো কখনো মনে হয় মানুষকে তিনি সৌন্দর্য দেন, অথচ সেই সৌন্দর্য আগলে রাখার জন্য একটি আপনজন দেন না। মাথায় ধীরে ধীরে চিরুনি চালিয়ে এলোমেলো চুলগুলো পরিপাটি করে দিল সানজিদা। দীঘল কালো কেশ পিঠে জুড়ে জড়িয়ে পড়তেই সে আয়নায় তাকিয়ে মৃদু হেসে বলল, দেখেছিস আল্লাহ তোকে কি অপূর্ব চুল দিয়েছেন, মাশাআল্লাহ। আর তুই সেগুলো কেটে ফেলতে চাস? তোর বুকটা এত শক্ত হলো কি করে? রাইসার ঠোঁট কেঁপে উঠল, চোখের কোণে জমে থাকা পানি আর আটকে রাখতে পারলো না। ভাঙা গলায় বলল, হৃদয় দিয়ে কি জীবন চলে আপু? যদি চলতো তাহলে আমি আমার চুল মুঠো করে টানতো না। সে নিজের মাথায় হাত রাখলো, যেন কখনো সেই নিষ্ঠুর টানের যন্ত্রণা টের পাচ্ছে। বিশ্বাস করো, এত জোরে টানে যে মনে হয় মাথার চামড়াটাই ছিঁড়ে যাবে। মনে হয় এক একটি চুল শিকড় সহ উপড়ে আসছে। সেই ব্যথা শুধু আমার মাথায় লাগে না আপু, বুকের ভেতর পর্যন্ত গিয়ে বেঁধে। তখন মনে হয় এই যন্ত্রণা থেকে একবারে মুক্তি পায়, মরে গেলেই হয়তো শান্তি মিলবে। কিন্তু সেই মৃত্যুটাও যেন আমাকে ছুঁয়ে দেখে না, বেঁচে থাকাটাই শুধু শাস্তি হয়ে গেছে। সানজিদার চোখের কোণ ভেঙে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়লো। বুকের ভেতরটা যেন কেউ মুঠো করে চেপে ধরেছে, অথচ সে অসহায়। সামনে বসে থাকা এই ভাঙাচোরা পুতুলটাকে বাঁচানোর মতো শক্তি তার নেই। এই মুখ দেখেও কি তার মায়ের অন্তর গলে না? কষ্ট দিতে একবারও রুহু কেঁপে ওঠে না? চুলের মুঠি ধরে টান দেওয়ার আগে একবারও কি তার হাত কাঁপে না? একবারও কি বিবেক তাকে থামিয়ে বলে না, তুমি মা মানেই সকল শিশু তোমার সন্তান? কাপা গলায় সানজিদা বলল, এখন থেকে আমি তোর চুলে বেনি করে দিব, কেমন? কথাটা শুনে রাইসা যেন আতঙ্কে বিদ্যুৎপৃষ্ট হয়ে উঠল। চোখ বড় বড় করে আয়নার দিকে তাকিয়ে মাথা নাড়তে লাগলো। না না আপু, বেনি করা চুল টেনে ধরলে আরো বেশি যন্ত্রণা হয়। মামি যখন টানে তখন বেনি করা চুল একসাথে টান খায়, মনে হয় মাথার চামড়া চিরে উঠবে। ব্যথায় চোখের সামনে অন্ধকার নেমে আসে। আমি ভেবেছিলাম বেনি করলে হয়তো একটু বাঁচবো, কিন্তু না, ওটা তো যন্ত্রণাটাকে আরো নির্মম করে দেয়। রাইসা চুলের ভাঁজে হাত ঢুকিয়ে মুঠো করে চেপে ধরলো, যেন চুলগুলো তাকে আঘাতের মোক্ষম অস্ত্র। কাপা ঠোঁটে ভাঙা গলায় মিনতি করলো, আপু এভাবে না যেন ধরা যায়, সেইভাবে কেটে দিবে? সত্যি বলছি, তুমি যা বলবে আমি তাই শুনবো আপু, তাও আমার চুলগুলো কেটে দাও। শেষ কথাটুকু বলতে বলতে গলাটা ভেঙে গেল, চোখের পানি গাল বেয়ে পড়তে লাগলো। কিন্তু সেই কান্নার শব্দও যেন বছরের পর বছর চেপে রাখা আর্তনাদের কাছে তুচ্ছ। সানজিদা আর নিজেকে সামলাতে পারলো না, জট করে রাইসাকে বুকের সাথে চেপে ধরলো, এমন শক্ত করে জড়িয়ে ধরলো যেন পৃথিবীর সব নিষ্ঠুর হাত থেকে তাকে আড়াল করে ফেলতে চায়। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে অবিরাম। বিশ্বাস কর বোন আমার যদি একটুও ক্ষমতা থাকতো, তোকে এই বাড়ি থেকে অনেক দূরে এমন একটা জায়গায় লুকিয়ে রাখতাম যেখানে কেউ তোকে ছুঁতেও পারতো না। তোর এই কষ্ট আমি আর দেখতে পারি না। প্রতিদিন তোকে একটু একটু করে ভেঙে যেতে দেখি, অথচ কিছুই করতে পারি না। এই অসহায়ত্ব আমাকে ভেতর থেকে মেরে ফেলছে। হৃদয়ের ভাষা বুঝতে হৃদয় লাগে। যার ভেতরে মমতা বেঁচে থাকে সে অন্যের চোখের জল পড়ার আগেই তার ব্যথা শুনে ফেলে। ঠিক তখনই বাইরে থেকে বজ্রপাতের মতো ছিঁড়ে এলো নাবিরা বেগমের গলা। এই নবাবজাদি, কোথায় মরলি? দুজনেই আটকে উঠলো। একদিকে গেলে ডুবে বসে থাকিস, কাজ করার বেলা আর খোঁজ থাকে না? এখনই বের হ, নইলে এমন শিক্ষা দেবো যে সারা জীবন মনে রাখবি। কথাগুলো শুধু ধমক ছিল না, ওগুলো ছিল চাবুকের মতো। রাইসার শরীর মুহূর্তেই কেঁপে উঠলো, চোখে মুখে এমন আতঙ্ক ছড়িয়ে পড়লো যেন মৃত্যুদণ্ডের ডাক শুনেছে। সে তড়িঘড়ি করে চোখের পানি মুছতে গেলে কিন্তু হাত দুটো এতটাই কাঁপছিল যে অস্ত্র মোছার আগেই আরেক ফোঁটা গড়িয়ে পড়লো। বুকের ভেতর ধুকপুক শব্দটা এত জোরে উঠলো যেন ভয়ে তার ছোট্ট হৃদয়টা পাঁজর ভেঙে বাইরে বেরিয়ে আসবে। রাইসা প্রায় হোঁচট খেতে খেতে এগিয়ে গেল, মাথাটা অপরাধিনীর মতো
নিম্নের দিকে ঝোঁকানো, ওড়নাটা কপাল ছুঁয়ে মুখের অর্ধেক ঢেকে রেখেছে। সমগ্র দেহ অনিয়ন্ত্রিত কম্পনে কেঁপে উঠছে, প্রতিটি পদক্ষেপে যেন বুকের ভেতর মৃত্যু ভয় কাঁপন তুলছে। এই বুঝি নির্মম কোনো আঘাত তার উপর নেমে আসবে। ঠোঁটের কোণে বিদ্রুপের বাঁক টেনে নাবিলা বেগম বললেন, ও আমার মহারানী অবশেষে আগমন করলেন। সারাটা দিন কোথায় কাটান আপনি? আপনাকে এক নজর দেখতেও কি তবে আমাকে টিকিট কেটে অপেক্ষা করতে হবে? প্রতিটি শব্দ যেন শানিত ফলার মতো এসে বিদ্ধ হলো রাইসার বুকে। সে মুহূর্তেই তার কাঁধ দুটো আরো ঝুঁকে পড়লো, আঙ্গুলগুলো আঁচলের প্রান্ত শক্ত করে চেপে ধরলো। ভয়ে শুকিয়ে যাওয়া ঠোঁট কাঁপতে কাঁপতে খুলল, মামি আমি আমি আসলে আপুকে চা দিতে গিয়েছিলাম। কথাগুলো মুখ থেকে বের হওয়ার আগেই কান্না যেন গলায় পাথর হয়ে আটকে গেল। প্রতিটি অক্ষর থরথর কাঁপছিল, যেন ভুলের নয় অস্তিত্বের কৈফিয়ত দিচ্ছে সে। চোখের কোণে জমে ওঠা জল বারবার ঝাপসা করে দিচ্ছিল দৃষ্টিকে, অথচ সেই অস্ত্র মুছে ফেলার সাহসটুকুও তার ছিল না। ঠোঁট বেঁকিয়ে বিষমমাখা হাসি হেসে নাবিলা বেগম ফুঁসে উঠলেন, বড় মহাভারত উদ্ধার করে ফেলেছিস বুঝি? একটা কথার জবাব দিতেও জিভ জড়িয়ে যায়। এমন ভাব ধরিস যেন নিষ্পাপের প্রতিমা। মাঝামাঝ উল্টে খেতে জানিস না, অথচ ঢংঢঙানির আর অন্ত নেই। এই জারজটাকে যে কোন অজানা আস্তাকুর থেকে কুড়িয়ে এনে আমার সংসারে ঘাড়ে চাপিয়ে দিল আল্লাহ জানে। জীবন তো অভিশাপ হয়ে আমার জীবনটা ছারখার করে দিয়েছিলি। দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখাবি নাকি? যা গিয়ে চুলায় আগুন ধরা। প্রতিটি বাক্য যেন চাবুকের পর চাবুক হয়ে রাইসার আত্মমর্যাদার উপর আছড়ে পড়ছিল। শব্দগুলোর ধার এমন ছিল যেন রক্ত না ঝরিয়েও মানুষের ভেতরটা কত বিক্ষত করে দিতে পারে। রাইসা নিঃশব্দে মাথা নাড়ল। প্রতিবাদের ভাষা সে বহু আগেই কবর দিয়েছে, তাকে স্বল্পভাষী বললে ভুল হবে। আসলে অসংখ্য অপমান তার কণ্ঠস্বরটাকেই নির্বাসনে পাঠিয়ে দিয়েছে, তাই উত্তর দেওয়ার বদলে সে শুধু আদেশ পালন করতে শিখেছে। চুলায় আগুন ধরাতেই শুকনো কাঠগুলো দাউ দাউ করে জ্বলে উঠল। রাইসা স্থির চোখে সেই শিখার দিকে তাকিয়ে রইল। অদ্ভুত এক উপলব্ধি বুকের গভীরে ছুরি চালালো। আগুন কোনোদিন একা জ্বলে না, তাকে জ্বালিয়ে তোলার জন্য কারো হাত লাগে। মানুষের জীবনও বোধহয় তেমনই, কাউকে ভেতর থেকে ছাই করে দিতে আগুনের নয়, একজন নির্মম মানুষেরই যথেষ্ট। যেমন নাবিলা বেগম, বছরের পর বছর ধরে তিনি রাইসার শরীরের চেয়ে বেশি তার আত্মাটাকে দগ্ধ করেছেন। বাইরে কোনো পোড়ার দাগ নেই, অথচ ভেতরে ভেতরে সে অনেক আগেই ছাই হয়ে গেছে। রাইসার জীবনের শুরুটাই ছিল পরিত্যক্ত হওয়ার ইতিহাস। মাত্র 2 বছর বয়সে রাস্তার ধারে পড়েছিল অবুঝ শিশু, যাকে কেউ বুকে তুলে নেয়নি, বরং ফেলে রেখে চলে গিয়েছিল। কে ছিল তারা? কেন ফেলে গিয়েছিল? সেই প্রশ্নের উত্তর আজও অন্ধকার। হয়তো সে অনাকাঙ্ক্ষিত ছিল। সত্যিই নাবিলা বেগমের কথাই জারজ সন্তান ছিল, আর অনাকাঙ্ক্ষিত সন্তানের ভাগ্যে আপন ঠিকানা জোটে না, জোটে কেবল পরের দয়ার ছায়া। তাই আজও এই বাড়িতে তার পরিচয় মানুষ নয়, আশ্রিতা। মাথা গোচার ঠাঁই আছে, কিন্তু নিজের বলে ডাকার মতো একটি কোণও নেই। বড় হতে হতে রাইসা যেন এক নিষ্ঠুর সত্যের জীবন্ত সাক্ষী হয়ে উঠেছে। যে সন্তানকে জন্মদাতারই গ্রহণ করে না, পৃথিবীও তাকে বুক ভরে আপন করে দিতে শেখে না। তার জীবন যেন পরিত্যাগের কালি দিয়ে লেখা এক দীর্ঘ শোকগাথা। এমন সময় নাবিলা বেগম ভেতরে ঢুকেই থমকে দাঁড়ালেন। তার চোখ প্রথমেই গিয়ে পড়ল চুলোর দিকে। আগুন দাউ দাউ করে জ্বলছে, কিন্তু তার উপর কোনো হাঁড়ি বসানো নেই। শিখাগুলো যেন উদ্দেশ্যহীনভাবে জ্বলছে। মুহূর্তের মধ্যে তার মুখমণ্ডল বিকৃত হয়ে উঠল, চোখ দুটো রক্তবর্ণ ক্রোধে জ্বলে উঠল, যেন এতটুকু ভুলও ক্ষমার অযোগ্য অপরাধ। হারামজাদি শয়তানি কাজের বেলা মন কোন লাঙ্গের জন্য ভাবুক হয়ে থাকে। বজ্রপাতের মতো গর্জন করে উঠলেন, সাথে রাইসার মাথার চুল ধরলেন। চুলা ধরাতে বলেছি না, আগুনের পূজা করতে বলেছি? মাথায় কি গোবর ভরা? আগুন জ্বালিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিস? রাইসা যেন ঘোর ভাঙার মতো চমকে উঠল। সত্যিই তো, সে আগুনে এমন ডুবে গিয়েছিল যে ভাতের পাতিল বসানোর কথাটাই ভুলে গেছে। ভয়ে কাঁপতে কাঁপতে সে তড়িঘড়ি হাঁড়ির দিকে হাত বাড়ালো। মামি, আমি এখনই বাকিটুকু শেষ করার সুযোগ পেল না। নাবিলা বেগম এক ঝটকায় তার কবজি চেপে ধরলেন, এমন শক্ত মুঠো যেন হাড়ির ভেতর পর্যন্ত আঙ্গুলের চাপ ঢুকে যাচ্ছে। এখন এখন মনে পড়েছে এতক্ষণ কাকে নিয়ে কল্পনা জল্পনা করেছিল? রাইসা কাঁপতে কাঁপতে মাথা নাড়ল। ভুল হয়ে গেছে মামি, আর হবে না। ক্ষমা চাওয়াছি কণ্ঠস্বরও বাতাসে মিলিয়ে গেল। নাবিলা বেগম তার কথায় কর্ণপাত করলেন না। ট্রেন চলতে থাকা চুলোর একেবারে সামনে গিয়ে গেল। আগুনের তাপ মুখে এসে লাগতেই রাইসার নিঃশ্বাস আটকে গেল। সে অজান্তেই শরীরটা পিছিয়ে নিতে চাইল, কিন্তু পালানোর পথ কোথায়, কিভাবে রানতে হয় আমি তোকে শিখিয়ে দিচ্ছি। কথা শেষ করে রাইসার ডান হাতের কবজিটা আরো শক্ত করে চেপে ধরলেন। শিখার উত্তাপ আর আঙ্গুলের গায়ে এসে লাগতেই রাইসা আতঙ্কে ছটফট করে উঠল। মামি না, আমি এখনই ভাত বসাচ্ছি। কিন্তু সেই মিনতি কে শোনে? রাইসা
রাইসা প্রাণপণে হাত সরিয়ে দিতে চাইছিল। চোখ দিয়ে অশ্রু ঝরছে অবিরাম, বুক কেঁপে কেঁপে উঠছে, নিঃশ্বাসগুলো ভেঙে ভেঙে বেরোচ্ছে। ব্যথা লাগছে মামি, ছেড়ে দাও, আল্লাহর দোহাই লাগে, আমার হাত জ্বলে যাচ্ছে। ঠিক তখনই দৌড়ে আসলো সানজিদা। দৃশ্যটা দেখে তার বুক যেন হিম হয়ে গেল। মা কি করছো? রাইসাকে ছেড়ে দাও, চিৎকার করে ছুটে এলো সে। তৎক্ষণাৎ তাসফিক শিকদার বাড়িতে প্রবেশ করলেন। হাতে তার বেচারের ব্যাগ, আঙিনার মাঝখানে চুলার পার। রাইসার কান্নার শব্দে দৌড়ে এগিয়ে গেলেন, হাত থেকে ব্যাগটা ফেলে এক ঝটকায় রাইসাকে স্ত্রীর হাত থেকে ছাড়িয়ে নিজের দিকে টেনে নিলেন। রাইসা তখন পুরো শরীর কাঁপছে, চোখ দুটো কান্নায় ফুলে লাল। সে এমনভাবে মামার গায়ে লেগে রইল যেন ডুবে যাওয়া মানুষ শেষ আশ্রয় আঁকড়ে ধরেছে। নাবিলা বেগম বিরক্তিতে মুখ ফিরিয়ে বললেন, সরো, আদর করে করে মাথায় চড়ে বসাও, আজ শিক্ষা না দিয়ে কাল ঘরটাই জ্বালিয়ে দেবে। সানজিদার চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। তাসফিক শিকদার রাইসার হাত উঁচু করে ধরলেন। আগুনের তাপে ফোসকা উঠে গেছে, পুরো তালু লাল টকটকে বর্ণ ধারণ করেছে। নাবিলা বেগমের দিকে তাকিয়ে রুগ্ন কণ্ঠে বলে উঠলেন, নাবিলা, এটা তুমি কি করেছো? মেয়েটার হাত পুড়িয়ে দিলে। তুমি কেমন ধরনের আচরণ করো রাইসার সাথে? সানজিদাকে আলাদা চোখে আর রাইসাকে আলাদা চোখে কেন দেখো? আমি বলেছি দুটোই আমার মেয়ে, তোমার আচরণ এমন কেন? কোন জঙ্গল বন থেকে কুড়িয়ে এনেছো আর তাকে আমার মেয়ের পরিচয়ে গায়ে জুড়তে হবে? আমি তাকে জন্ম দিইনি, বুকের দুধ খাইয়ে বড় করিনি যে মাতৃত্বের অভিনয় করব। মাথা গোছার ঠাঁই দিয়েছি, ওর ভাগ্যে সেইটুকুই অনেক। আমার একটাই মেয়ে, অকারণে সম্পর্কের বোঝা কাঁধে তোলার কোনো শখ আমার নেই। অকারণে সম্পর্কের বোঝা কাঁধে তোলার কোনো শখ আমার নেই। তোমার যদি এতই করুণা উতলে পড়ে তবে তাকে নিজের সন্তান বানাও, বাবা ডাক শুনে তৃপ্তি মেটাও। আমার নামে ওকে এক মুহূর্তও জুড়বে না। নাবিলা এমন দৃষ্টিতে তাকালো যেন সেই একটি উচ্চারণও তার ধৈর্যের প্রতি অপমাননা। কণ্ঠ উঁচু করো না, বিরক্তিরও একটা সীমা থাকে। আমার কাজের পাহাড় পড়ে আছে, আর তোমার এই তুচ্ছ হাত পোড়াকে মহা বিপর্যয় বানিয়ে নাটক সাজিয়েছে। এই সস্তা আদি খেতে আমার সামনে আর একবারও দেখিও না। সরে দাঁড়াও, আমার পথের সামনে দাঁড়িও না। রাইসার হাতে তালুর দিকে দৃষ্টি পড়তেই সানজিদার বুকের ভেতরটা হিম হয়ে গেল। শতবিখ্যাত চামড়ার লালচে রেখাগুলো যেন নির্বাক আর্তনাদের সাক্ষ্য বহন করছে। এক মুহূর্ত বিলম্ব না করে তাকে উঠানের দীর্ঘ বেঞ্চটিতে বসিয়ে ছুটে গিয়ে পেপসুডেন্ট এনে কাপা হাতে ক্ষত স্থানে মেখে দিল। ওষুধের স্পর্শে দগদগে ক্ষতগুলো যেন অগ্নিশিখার মতো জ্বলে উঠল। সেই দহন সহ্য করতে না পেরে রাইসার চোখের কোণ উপচে অশ্রু গড়িয়ে পড়ল। অথচ তার ঠোঁট নিস্তব্ধই রইল, কোনো গোঙানি মুখ থেকে বেরুলো না। শুধু নিঃশব্দে ঝরে পড়তে লাগলো যন্ত্রণার স্বচ্ছ স্বীকার। তার দেহটা যেন বহু আগেই প্রাণের উষ্ণতা বিসর্জন দিয়ে পাথরে পরিণত হয়েছে। সে বেঁচে আছে কিনা তার প্রমাণ যেন কেবল অনিয়মিত ওঠানামা করা বক্ষখানি। কখনো মনে হয় শ্বাস চলছে, আবার কখনো মনে হয় সেটুকুও থমকে গেছে। যন্ত্রণার এমন এক স্তব্ধ উপত্যকায় সে আটকে গেছে যেখানে কান্নারও আর শব্দ অবশিষ্ট থাকে না। তাসফিক শিকদার রাইসার পাশে বসলেন। সানজিদা রাইসার হাতে বাতাস করছে হাত পাখা দিয়ে। এইদিকে জীবন্ত লাশের মতো রাইসা নিছক তাকিয়ে আছে, মাথায় হাত রেখে বলে উঠলেন, খুব চলছে তাই না মা? আমি তোকে বাঁচতে এনে আরো মেরে ফেললাম, বিধাতা আমাকে কখনোই ক্ষমা করবেন না। তোর মতো নিষ্পাপ মেয়ের সাথে করা প্রতিটি অন্যায়ের সাজা পাবো। তোকে আমি বাঁচিয়েও বাঁচাতে পারলাম না। আমি কি করব মা? কোথায় তোকে রেখে আসবো? আমায় একটুও কষ্ট হচ্ছে না মামা, তুমি চিন্তা করো না। মামির কোনো দোষ নেই, আমার নিজেরই ভুল ছিল। নিজেকে ছোট মনে করো না। তুমি যদি না নিয়ে আসতে তাহলে আমি সেই দিনই মরে যেতাম। জঙ্গলের হিংস্র পশুরা আমাকে সেই দিনই মেরে ফেলতো। আর এখনো আমি নিঃশ্বাস নিচ্ছি। দেখো, তুমি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছো। বাঁচা আর বেঁচে থাকার মধ্যে পার্থক্য আছে রাইসা। নিঃশ্বাস নিচ্ছি মামা, এর থেকে আবার কি চাই আমি? সব ক্লাসে 9-এ পড়া এক মেয়ে রাইসা, চেহারায় এখনো বাচ্চা সুলভ আকৃতি যায়নি। বাড়ির সমস্ত কাজ তাকেই করতে হয়, হুকুম আসা মাত্র। রাইসার চেহারা দেখে মাঝে মাঝে তাসফিক শিকদার ভাবুক হন। বুঝে পান না এত মায়াবী আর সুন্দর মেয়েকে কেউ রাস্তায় ফেলে যেতে পারে? দিনমজুরি মানুষও এমন করবে না।